নমস্কার, আমি বিপি বিশ্বাস। আমার চ্যানেল স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বিশ্বাস 9943। আমার মুখে আপনি কথা শুনতে পাচ্ছেন না। আমার বক্তব্য, আমার ভাষ্য আপনাদের কানে পর্যন্ত পৌঁছাচ্ছে, কেননা ওটা হিন্দি ভার্সান ছিল। আমি বাংলা ভার্সানে এবার আমার অমরকণ্টকের এক সার্টেন পোর্শনকে আপনাদের সামনে তুলে ধরছি। আর অমরকণ্টকে এটা ছিল আমার দ্বিতীয় দিন। আর নর্মদা মাকে তো আপনাকে সামনে রেখেছি এবং নর্মদা দর্শনও করিয়েছি। এবার কপিল মুনির আশ্রম, কপিল ধারা, আহ, এই পোর্শনটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সেই জন্যে এবার আমি অটো ভাড়া করেছিলাম, আমি অটোতে করেই এগিয়ে যাচ্ছি। অটোর কাঁপুনিতে বুঝতে পারছেন পিকচারটা একটু টুইস্ট হচ্ছিল। এই অবস্থায় আমরা কপিল ধারার জাস্ট এন্ট্রান্সে সামনে এসে পৌঁছেছি এবং ধীরে ধীরে আপনাকে ভিতরের দিকে নিয়ে যাব এবং পুরো ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। এটা কপিল ধারাতে হচ্ছে মানে ভেহিকল স্ট্যান্ড বলা যেতে পারে। যত ফোর হুইলার আছে এখানে এসে দাঁড়ায়, বড় বড় গাড়িরাও এখানে এসে দাঁড়ায়। এই মানে 12 সিটার থেকে শুরু করে বাস পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে আসে, ভারতবর্ষের এখানে এসে দাঁড়ায়। এবং সামনে আপনি দেখছেন বেশ প্রশস্ত এই বাস স্ট্যান্ড বা এই ভেহিকল স্ট্যান্ড। চারিদিকে সাতপুরার যে জঙ্গল আপনি দেখতে পাচ্ছেন, এই সাতপুরা রেঞ্জ বলা যায় এটাকে। এবং সামনে এই মেন গেট, এই ব্যারিয়ার অতিক্রম করে আপনাকে ভিতরে যেতে হবে কপিলধারার দিকে। এখান থেকে কপিলধারার দূরত্ব আমার হিসাবে মোটামুটি 500 মিটার, 400 থেকে 500 মিটার। যদিও রবিবার ছিল, ভিড় তুলনামূলকভাবে আমি বলবো বেশ কমই। আমি নভেম্বর মাসে গিয়েছিলাম, মোস্ট প্রবাবলি নভেম্বর মাসে 25-26 তারিখে আমি অমরকণ্টকে ছিলাম। আমি বিলাসপুরে থাকি, অমরকণ্টক আমার ঘরের কাছে অলমোস্ট 160 কিলোমিটার মতো। এবং আমি মাঝে মাঝেই এখানে আসি। এবার আমি এই অমরকণ্টক পরিক্রমা করতে গিয়ে দেখলাম, বা অমরকণ্টকে পৌঁছে দেখলাম প্রচুর গুজরাট থেকে এবং মহারাষ্ট্র থেকে বাস এসছে। ধীরে ধীরে কপিলধারা দেখার জন্য আমরা এগিয়ে চলেছি। পাহাড়ি রাস্তা, একটু সাবধানে যেতে হবে, পাথরে ঠক্কর খেলে আহত হওয়ার চান্স আছে। এই কপিলধারার একটা এখানে এক ছোট গল্প আছে। চলতে চলতে এবার আপনাদের সেই গল্পটাই শোনাই। মা নর্মদা, আর মা নর্মদার এক মানে দাসী ছিলেন, বা সঙ্গীও বলা যেতে পারে। তার নাম ছিল জুহিলা। এরা বেশ অন্তরঙ্গ ছিল। কহাবত আছে যে সেই সময়কার রাজা ছিলেন মেখেল রাজ। মেখেল রাজ তার কন্যা নর্মদার মানে বিবাহ প্রস্তাব কী করে আনবেন, যে এক স্বয়ম্বরের ব্যবস্থা করেছিলেন। এবং সেই স্বয়ম্বরে তিনি ঘোষণা করেছিলেন যে যে গুলাব কাউলি, এক দুষ্প্রাপ্য পুষ্প চয়ন করে যে নিয়ে আসতে পারবে, তার সাথেই তিনি তার কন্যার হাত দেবেন। এবং ঘটনাচক্রে কী হলো, সোনভদ্র, এবং তিনি ছিলেন ব্রহ্মার মানসপুত্র, সোনভদ্র সেই দুষ্প্রাপ্য পুষ্প চয়ন করে নিয়ে এসে মানে রাজা মেখেলের কাছে নিয়ে এসেছিলেন। তো রাজা মেকেল প্রতিজ্ঞাবদ্ধ, সুতরাং তার কন্যার সাথে তারই বিবাহ হওয়ার কথা।
দেখুন ধীরে ধীরে আমরা কপিল ধারার দিকে এগিয়ে চলেছি এবং দূর থেকে ধারাটা দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি 100 ফুট বা তার চেয়ে একটু বেশি হলেও হতে পারে, এমন উচ্চতা থেকে জল নিচে পড়ছে। এবার আমার সঙ্গী পেছনে রয়েছে, মানে মিস্টার রায়চৌধুরী, বিশু রায়চৌধুরী, পাশে রয়েছে মিস্টার কমল মাঝি, পেছনে রয়েছে গোবিন্দ রাও। আমি যখন বাইরে যাই সাথে দু একজন আমার সাথে থাকে এবং তাদের সবাইকে নিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি। পেছনে অঝরে নর্মদার খরস্রোতা জল উপর থেকে 100 ফুট নিচে পড়ছে। তো সেই কাহিনী বলছি যে যখন দেখা গেল যে সোনভদ্র সাথে বিবাহ হওয়ার কথা, তখন মা সারদা মনে করলেন চলো একবার ছেলেটিকে দেখাই যাক। সেই জন্য সে তার জুহিলাকে সেখানে পাঠালেন। কিন্তু দেখা গেল ঘটনাচক্রে রাজা সোনভদ্র মনে করলেন, রাজকুমার সোনভদ্র মনে করলেন এই বোধহয় রাজকুমারী নিজেই দেখা করতে এসছেন, তার সাথে বিবাহ হয়ে গেল, মানে জুহিলার সাথে তার বিবাহ হয়ে গেল। ব্যাপারটা যখন জানতে পারলেন মা নর্মদা, তখন রাগে দুঃখে ক্রোধে তিনি বিপরীতগামী হয়ে বইতে আরম্ভ করলেন। যখন বুঝতে পারলেন কপিলমুনি যে এই রকম অবস্থায় মা উম, এগিয়ে চলেছে, তখন দুহাত তুলে তাকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। আর এইখানেই সেই জায়গা যেখানে এসে মা নর্মদা ঝাঁপিয়ে পড়লেন মোটামুটি 100 ফুট নিচে, এবং আমরা সেটাকে কপিলধারা বলে জানি। আজ এখানকার এক ভিউ পয়েন্ট, অমরকণ্টকের একটা বিশেষ দ্রষ্টব্য, এবং প্রচুর লোক এখানে দেখতে আসেন। আমি বলবো যারা ইতিহাস একটু ঘাটাঘাটি করেন, তারা যদি কোনো জায়গায় বেড়াতে যান, তারা যদি এই ইতিহাসটা একটুখানি পড়ে যান, দেখবেন তাদের একটা আলাদা আনন্দ লাগছে, একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। মা নর্মদা জ্ঞানদায়িনী, গঙ্গা মোক্ষদায়িনী, জ্ঞানদায়িনী মা নর্মদা এখানে মোটামুটি 100 ফুট নিচে এসে পড়েছেন, এবং সেই জলরাশি আপনাদের সামনে। অনেকে এখানে আনন্দ করার জন্যে স্নানও করেন, এবং দেখতে পাচ্ছেন এরা সব স্নান টান করে উপরে উঠে আসছে। সামান্য কিছু সিঁড়ি আছে, সব পর্যন্ত সে মানে একদম নিচে পর্যন্ত সিঁড়ি নেই, আপনাকে পাথর ভেঙে যেতে হবে এবং সাবধানতা অবলম্বন করে যেতে হবে। কপিলধারা দেখার পরে আমরা ধীরে ধীরে দুধধারার দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঘন জঙ্গলের পাশ দিয়ে পাহাড়ি যে রাস্তা ট্রেকিং করতে করতে আগে উম, আমরা অগ্রসর হচ্ছিলাম। এবং যেটুকু রাস্তা রয়েছে দুজনের আপ অ্যান্ড ডাউন যাওয়ার পক্ষে সেটা যথেষ্ট, এবং বেশ লোকের সমাগম আপনি দেখতেই পাচ্ছেন। এবং অধিকাংশ লোকই আমি দেখছিলাম গুজরাট নাই মহারাষ্ট্র, এরা সব মারাঠি এরা। এটা দূরত্বটা মোটামুটি আমার হিসাবে 1/2 কিলোমিটার, যেখান থেকে আমি মানে কপিলধারার যে পয়েন্টটার থেকে আমি দুধধারার দিকে এগোচ্ছি, সেটা মোটামুটি 1/2 কিলোমিটার মতো। বাঁ দিকে আমার নর্মদা বয়ে চলেছে। অদ্ভুত এক অনিন্দ্য সুন্দর দৃশ্য। জায়গাগুলোতে প্রচুর লোক আসার ফলে কি হয়, এরা প্লাস্টিক এবং গুটকার কাগজপত্রগুলো ফেলতে থাকে, এবং সেগুলো কালেক্ট করার জন্য বিশেষ লোক নেই। যার ফলে কিছু কিছু জায়গায় আমি দেখেছি পরিচ্ছন্ন নয়। আমি যারা ভিজিটার আসেন তাদের কাছে আমার অনুরোধ, যারা যদি আমার এই টিভি দেখে মানে ভিডিও দেখছেন, কৃপা করে জায়গাটাকে নোংরা করবেন না। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন একটা জায়গা, তার মাহাত্ম্যকে বজায় রাখুন। দুধধারা সামনে এগিয়ে চলেছি, বাঁদিকে মা নর্মদা।
দূরে দেখা যাচ্ছে আহ, মানে কেউ কেউ এতে স্নান করছেন, অবগাহন। আমরা ধীরে ধীরে দুধধারার দিকে এগিয়ে চলেছি। মানে এই মুহূর্তে মনে পড়ছে ভারতবর্ষের যদি সবচেয়ে মানে পুণ্যতম নদী যদি থাকে, সেটা নর্মদা। এবং মা গঙ্গার থেকেও আরও পবিত্র। যেমন কাহাওয়াত আছে, যমুনাতে যদি 3 বার ডুব মারা যায় তাতে যে পুণ্য। আম, আমি ভুল বললাম, সরস্বতী নদীতে যদি 3 বার ডুব মারা যায় তাতে যে পুণ্য, যমুনাতে ডুব মারলে 2 বার ডুব মারলে সেই একই পুণ্য, আর গঙ্গাতে 1 বার অবগাহন করলে সেই পুণ্য, আর নর্মদা দর্শন মাত্র সেই পুণ্য। তার মানে নর্মদা দর্শন ইজ ইকাল টু 1 বার গঙ্গা স্নান, ইজ ইকাল টু 2 বার যমুনা স্নান, ইজ ইকাল টু 3 বার সরস্বতীতে স্নান। বুঝতে পারছেন নর্মদা মাহাত্ম্য। একবার ভগীরথ উম, এই যমুনা মানে মা নর্মদার ধারে এসে ধ্যান করছিলেন, হঠাৎ দেখলেন একটা কালো গরু আম, এখানে অবগাহন করার পরে সাদা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ধ্যানযোগে দেখলেন সেই গরুটি আর কেউ নয়, মা গঙ্গা স্বয়ং নিজের কলুষতা পরিত্যাগ করে শুদ্ধ হয়ে বেরিয়ে যাচ্ছেন। বিলাসপুর থেকে মাত্র 160 কিলোমিটার দূরে এই আমার অমরকণ্টক। সতপুরা অঞ্চল আর বিন্ধ্যাচল পর্বতমালা, আর তার মাঝখানে হচ্ছে মাইকেল পাহাড়ের উপরে করিবন 400 ফুট উচ্চতায়, 4,000 ফুট উচ্চতায় এই অমরকণ্টক। আমরা দুধধারার কাছাকাছি এসে গেছি। প্রাকৃতিক সৌন্দর্য অভূতপূর্ব। প্রকৃতি আপনাকে উজাড় করে দিয়েছে। আমরা 4 ধাম ঘুরতে যাই, এ কি কোনো অংশে তার চেয়ে কম বলে আপনার মনে হয়? আমরা দুধধারার খুব কাছাকাছি এসে গেছি। এই সেই দুধধারা। জল এখানে মানে পরিষ্কার, জল এখানে দুধের মতো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই দুধধারা নর্মদা আহার। সামনে দুর্বাসা মুনির আশ্রম, সেখানেও আমরা যাব। এই হচ্ছে দুধধারা, জলের ধারা আপনি দেখতেই পাচ্ছেন। সামনে এই যে
দরজাটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, প্র্যাকটিক্যালি এটা একটা পাহাড়ের একটা অংশ। এর মধ্যে দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এর মধ্যে গুহাও আছে, দুর্বাসা মুনির আশ্রম। আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করছি। সামনে শিমলিঙ্গ আছে। ভিতরে দুই নাগা সন্ন্যাসীকে আমি দেখেছিলাম। দুর্বাসা মুনির সাধন ক্ষেত্র। যে স্ট্যাচুটা দেখছেন সেটা দুর্বাসা মুনিরই। উনি একটু রাগী ঋষি ছিলেন। নর্মদার জল অহরাত্রি আমার শিবলিঙ্গের উপরে পড়ছে। এই বাচ্চা সন্ন্যাসীটি আমাকে দুর্বাসার ঋষির কিছু গল্প শোনাচ্ছিলেন। এইবার হচ্ছে এই সেই গুহার ভিতরে দেখুন, ভিতরে এক পয়েন্টে আলো জ্বলছিল, সেইখানে মাকে রাখা হয়েছে। মানে সবাই ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না, কেননা গুহাটা একটু নিচু, আপনাকে হামাগুড়ি দিয়ে যেতে হবে। মোটামুটি 15 ফিট মতো। এরপরে ধীরে ধীরে আমার কপিলধারা, দুধধারা এবং দুর্বাসা মুনির আশ্রম দেখার পরে আমি ফিরে যাচ্ছিলাম। কিছু সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে। ধীরে ধীরে আমরা আবার কপিলধারার সেই ভেহিকল স্ট্যান্ডের সামনে এসে পৌঁছালাম। এবার আমরা জলেশ্বর মহাদেবের কাছে এসেছি। নর্মদা মন্দির থেকে জলেশ্বর মহাদেব এই মন্দিরের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এর পেছনেও একটা গল্প আছে। জলেশ্বর যে শিবলিঙ্গ, তার ঠিক নিচে থেকেই জুহিলা নদীর উৎপত্তি। জুহিলা নদী এখান থেকেই অরিজিনেট করেছে। যে জুহিলা প্রসঙ্গে কিছুক্ষণ আগে আপনাদের গল্প শোনাচ্ছিলাম, সেই জুহিলাই এই মানে জলেশ্বর মহাদেবের মানে শিবলিঙ্গের নিচে থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়েছেন। অমরকণ্টকে মানে 3 মহাদেব বড় মাহাত্ম্য রাখেন। এক হচ্ছে নর্মদেশ্বর, মূল মন্দিরের মধ্যে মা নর্মদার যেখানে রয়েছেন, ঠিক তার নিচে রয়েছেন, যেখানে সন্ধ্যা আরতি হয় আপনারা জানেন। সেই সন্ধ্যা আরতির ওখানে মা নর্মদা প্রতিষ্ঠিত, এবং তার ঠিক নিচে জলের মধ্যে আমার নর্মদেশ্বর রয়েছেন। আর ঠিক মন্দিরের পিছন দিকে, মানে পৃষ্ঠভাগে দক্ষিণ তট বলা যেতে পারে, সেখানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে বেশ কিছু পুরনো শৃঙ্খলার মন্দির আছে। সেখানে পাতালেশ্বর মহাদেব রয়েছেন, সেই পাতালেশ্বর মহাদেব। আর এই নর্মদা মন্দির থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে এই জলেশ্বর মহাদেব যেটা দেখছেন, এই মন্দিরটি। এই 3 মন্দিরের বিশেষ প্রাধান্য আছে। কহাবত আছে, নর্মদার জল নিয়ে এসে যদি জলেশ্বর মহাদেবের মাথায় চাপানো যায়, তাহলে 4 ধাম পরিক্রমা সমান পুণ্য আপনি লাভ করবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই হচ্ছে জুহিলা নদীর উদ্গমস্থল।
জলেশ্বর মহাদেবের লিঙ্গের নিচ থেকে এই জুহিলা নদীর উৎপত্তি, এবং এই কুয়োতেই আমরা দেখতে পাই সেই নদী এখান থেকে প্রবাহিত হয়ে গেছেন। মা জুইলার সাথে মা নর্মদার সম্পর্ক একদম ভালো ছিল না। যদিও জুহিলা মা নর্মদার মানে বিশ্বস্ত সহচরী এবং দাসী ছিলেন, কিন্তু বিবাহ ব্যাপারে এক বড় ঝামেলা হওয়ার পরে মা একে সর্বত্রকরণে বর্জন করেন এবং মানে দিশা পরিবর্তন করে মা নর্মদা আরব সাগরে গিয়ে পতিত হন। প্র্যাকটিক্যালি ভারতবর্ষের অধিকাংশ নদী বাঙাল খাড়িতে গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। এটা সেমন হয়নি নর্মদার ক্ষেত্রে।